আসসালামু আলাইকুম। নিশ্চয়ই শুনতে পাচ্ছ? ওকে। আমরা পড়ছিলাম হচ্ছে স্টাডি অফ পোয়েট্রি থেকে ব্রড কোশ্চেন। তো গতদিনে এই প্রশ্নটা পড়েছিলাম। আমিও ভুলে গিয়েছিলাম যে তোমাদের ওই সাজেশনটা করা হয়নি। সাজেশন করা হয়েছে, শেয়ার করা হয়নি, আমিও ভুলে গিয়েছিলাম। তো আমরা যে প্রশ্নটা পড়েছি, এটা যে একেবারে ভুল প্রশ্ন পড়েছি তা না, কিন্তু এটা না পড়লেও পারতাম আর কি। তো যাই হোক, আমরা আজকে আমাদের সাজেশন থেকে পড়বো। আমি সাজেশনটা আজকেও শেয়ার করিনি, বাট আমি সাজেশনটা তোমাদেরকে দেখাই আর কি। এই হচ্ছে সাজেশন আমাদের। সাজেশনটা আমি আরো 3-4 দিন পরে শেয়ার করব, মানে আরো দুইটা মনে হয় বাকি আছে সাজেশন। ওইটা করার পরে একসঙ্গে আমি এটা করতেছি, কারণ সিকিউরিটি পারপাসেই আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে খুব বেশি ঢুকতেছি না। এটা একবারে সব দিলে সবগুলো একদিনে আপডেট করবো, সেজন্য ওয়েট করতেছি। তো দেখো, আমরা এবারে সাজেশনে তোমাদেরকে দিয়েছি কারণ এখান থেকে এবার অনেকগুলো প্রশ্ন কমন এসে গেছে, প্রায় 3টা এসেছে এই স্টাডি অফ পোয়েট্রি থেকে। তো এবার আশা করি এই 2-3টা পড়লেই আমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবো। এবার এখান থেকে একটা হয়তো বা আসতে পারে পক্ষান্তরে। এই যে এইগুলো থেকে একটু বেশি দেয়া আছে, কারণ হচ্ছে যে এইগুলো থেকে এবার বেশি কমন আসবে, কারণ এগুলো থেকে অতটা আসে নাই সেজন্য। তো আমরা এখানে আবার 6-7টা দেখে ভয় করিও না। এখানে তোমরা দেখবে স্টার গুলো, যারা একটু কম পড়তে পছন্দ করো তারা স্টার গুলো ফলো করবে। আর যারা মনে করো যে সমস্যা নেই, আমি ফ্রি হ্যান্ডে লিখতে পারি, যতগুলো হয় হোক, তো তাদের জন্য এগুলো দেয়া আছে। তবে আমি দেখেছি যে স্টার গুলো থেকে বেশি কমন পড়ে আমাদের। আর এর বাহিরেও যে কমন পড়ে না তা না, হয়তো এই 5 নাম্বারটা এখান থেকে কমন পড়ে যেতে পারে, হয়তো বা এখান থেকে 7 নাম্বারটা কমন পড়ে যেতে পারে। তো আমি, তোমরা যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারো আমি তাদেরকে বলবো স্টার গুলোর বাহিরেও তোমরা একটু করে ওইগুলো দেখো। আর যাদের মনে হবে যে না আমি এত প্রশ্ন করতে পারবো না, তারা স্টার গুলো ফলো করো। তো দেখো, আমরা আজকে এই প্রশ্নটা পড়বো, ডিসকাস পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ, এবং আমরা সময় পেলে এইটাও পড়বো, ডিসকাস আর্নল্ডস ভিউজ অন ক্যারেক্টারিস্টিক্স অফ গুড পোয়েট্রি। গতদিন আমরা যে প্রশ্নটা পড়েছিলাম, পোয়েট্রির কাজ কি, তো ওই কাজগুলো যদি কোনো পোয়েট্রির ভেতরে থাকে, তার মানে ওটা গুড পোয়েট্রি। তো ওইটা যে আমরা পড়ে একবারে ভুল করেছি তা না, আমরা আজকে বুঝতে পারবো আর কি। তো চলো আগে আমরা এইটা পড়ি, তারপরে আমরা ওইটাতে যাবো। সেটা আমার মনে হয় ওপেন করাই আছে। যে পোয়েট্রি যে ক্রিটিসিজম অফ লাইফ, দেখো এখানে, এখানে প্রশ্নটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে হয়তো শুধু সাধারণভাবে দিয়ে দিল ডিসকাস পোয়েট্রি আর ক্রিটিসিজম অফ লাইফ, এইভাবে দিতে পারে। অথবা দিয়ে দিতে পারে হচ্ছে এইভাবে, যে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ গভর্নড বাই দ্য লস অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি, ডিসকাস। এইটাও দিয়ে দিতে পারে। তো যেটাই দিক না কেন, আমরা এখানে দুইটা প্রশ্ন আছে উত্তর। তোমরা একটা যে পয়েন্ট করে দেয়া আছে, পয়েন্ট করে করে, আর একটা আছে পয়েন্ট ছাড়া বাট নিচেরটা ইজি আছে। এবং আমি রেকমেন্ড করবো নিচেরটা পড়তে। হ্যাঁ, তো আমরা আমরা নিচেরটাই পড়ি। আমাদের সাজেশনে যেহেতু এইভাবে ডিরেক্ট এবার দিয়েছে, তো নিচেরটা পড়ি আমরা। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, দেখো, ডিসকাস পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ। ম্যাথিউ আর্নল্ড ইন দ্য স্টাডি অফ পোয়েট্রি, মানে এই যে এইটাতে discusses how poetry serves as a criticism of life.
ম্যাথিউ আর্নল্ড তার স্টাডি অফ পোয়েট্রি এই রাইটিং এর ভেতরে তিনি ডিসকাস করেছেন যে পোয়েট্রি কিভাবে ক্রিটিসিজম অফ লাইফ হিসেবে কাজ করে সেই বিষয়টি। He believes that poetry is not just a form of entertainment or artistic expression. তিনি বিশ্বাস করেন যে পোয়েট্রি শুধুমাত্র একটা বিনোদনের বা আর্টিস্টিক এক্সপ্রেশনের একটা ফর্ম না, বরং কি ইটস এ সিরিয়াস রিফ্লেকশন অফ লাইফ অ্যান্ড ইটস ভ্যালু। বরং এটা মানে একটা পোয়েট্রি অবশ্যই মানুষের জীবন এবং মানুষের যে মূল্যবোধ সেইটারই একটা যেন রিফ্লেকশন, সেটারই একটা যেন দর্পণ এবং সিরিয়াস রিফ্লেকশন সেটা। According to Arnold, great poetry helps us understand life better and offers guidance on how to live. আমাদের মানে আর্নল্ডের মতে যে বেস্ট পোয়েট্রি যেগুলো সবচেয়ে ভালো যে পোয়েট্রি গুলো সেগুলো আমাদেরকে জীবনটা আরো ভালোভাবে বুঝতে হেল্প করে এবং একই সঙ্গে আমাদেরকে কিভাবে আরো ভালোভাবে বেঁচে থাকা যায় সেটার ব্যাপারে গাইডলাইন দিয়ে থাকে, সেটার ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। He argues that poetry can provide the best form of criticism because it combines truth and beauty, giving us wisdom in a form that is both pleasing and profound. তিনি যুক্তি দেখান যে পোয়েট্রি ক্যান প্রোভাইড দ্য বেস্ট ফর্ম অফ ক্রিটিসিজম, পোয়েট্রি সবচেয়ে ভালো রকমের সমালোচনা আমাদেরকে দিতে পারে। কারণ আহ, এটা কম্বাইন করে একই সঙ্গে সত্য এবং সুন্দর এই দুইটা জিনিসই পোয়েট্রির ভিতরে থাকে এবং এটা আমাদেরকে জ্ঞান দিতে পারে। গিভ আস উইজডম ইন এ ফর্ম, এটা এমন এক আকৃতি, এমন একটা শেপে, এমন একটা আকারে জ্ঞান দিতে পারে যেটা একই সঙ্গে মজাদার, এন্টারটেইনিং এবং একই সঙ্গে প্রোফাউন্ড, অনেক ডিপ বা অনেক গভীর। একটা মানুষের পৃথিবীতে দেখবা সবচেয়ে বড় সমালোচক হচ্ছে তার বাবা মা, বিশেষ করে বাবা, ছেলেদের ক্ষেত্রে বাবা, মেয়েদের ক্ষেত্রে মা। দেখবা তুমি তুমি যত ভালোই হও না কেন তোমার মায়ের চোখে তুমি খারাপ। আবার তুমি যত ভালোই হও না কেন তোমার বাবার চোখে তুমি খারাপ। খারাপ মানে এই না যে তারা তোমাকে হচ্ছে খারাপ বলতেছে, যে তোমাকে মরে যাওয়ার জন্য বলতেছে, তোমাকে চলে যাওয়ার জন্য বলতেছে, ব্যাপারটা এরকম না। তোমার ভেতরে যে তোমার ভেতরে তারা পারফেক্ট করতে চায়। তোমার ভিতরে ছোট ছোট ভুল গুলোকেও তারা ঝাড়ি টাড়ি দিয়ে পিটন দিয়ে ঠিকঠাক করে দিতে চায়। তারা চায় যে তুমি তাদের গর্বের কারণ হও, তুমি এমন হও যে তোমাকে নিয়ে যেন তাদের কোনো কথা না শুনতে হয়, তোমাকে পারফেক্ট করে তুলতে চায়। তো এটা মানুষের জীবনের প্রধানতম সমালোচক, বাবা মা। ঠিক তেমনি যদি আর্টিস্টিক ফর্মে যাও তাহলে কবিতা, কবিতা হচ্ছে মানুষ সামগ্রিকভাবে মানুষের জীবনের সবচেয়ে বড় সমালোচক। Arnold defines poetry as a criticism of life under the conditions fixed for such a criticism by the laws of poetic truth and poetic beauty. পোয়েট্রি এখানে আর্নল্ড এখানে পোয়েট্রিকেই ডিফাইন করতেছেন, পোয়েট্রিকে সংজ্ঞায়িত করতেছেন এইটা বলতেছেন যে পোয়েট্রি হচ্ছে ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা, আন্ডার দ্য কন্ডিশনস, এবং কিছু কন্ডিশনের ওপরে মানে কন্ডিশন রয়েছে এখানে, কন্ডিশনের ভিত্তিতে পোয়েট্রি মানুষের জীবনকে সমালোচনা করে থাকে। ফিক্সড ফর সাচ এ ক্রিটিসিজম, ওই কন্ডিশন গুলো ওই মানুষের জন্য যে ক্রিটিসিজমটা করা হয় মানুষের লাইফটাকে, সেটার জন্য কিছু নিয়ম কানুন ফিক্সড করা আছে, কিছু শর্ত ফিক্স করা আছে। এবং সেগুলো কিসের উপরে ভিত্তিতে ফিক্স করা? সে পোয়েটিক ট্রুথ এবং পোয়েটিক বিউটির যে নিয়ম, সেই নিয়মের ভিত্তিতে কিছু আম, তোমার কন্ডিশন ফিক্স করা আছে যেগুলোর মাধ্যমে পোয়েট্রি মূলত মানুষের জীবনকে ক্রিটিসাইজ করে থাকে। This means that poetry should present a truth and accurate view of life. এর মানে হলো পোয়েট্রিকে অবশ্যই একটা সত্য এবং একেবারে নির্ভুল জীবন দর্শনকে প্রেজেন্ট করতে হবে, উপস্থাপন করতে হবে। বাট ইন মাস্ট বাট ইট মাস্ট ডু সো ইন আ ওয়ে দ্যাট ইজ বিউটিফুল অ্যান্ড আর্টিস্টিক। কিন্তু এটা এমন ভাবে করবে, এটাকে অবশ্যই এমন ভাবে করতে হবে যেটা সুন্দর হবে এবং শৈল্পিক হবে। পোয়েট্রি শুড নট জাস্ট টেল আস অ্যাবাউট লাইফ। পোয়েট্রি শুধুমাত্র যে আমাদেরকে জীবন সম্পর্কে বলবে তাই নয়। ইট শুড হেল্প আস সি লাইফ মোর ক্লিয়ারলি অ্যান্ড ডিপলি, বরং এটা আমাদেরকে হেল্প করবে আমাদের জীবনকে
আরো পরিষ্কারভাবে, আরো গভীরভাবে দেখতে। It should reveal the underlying truths about human nature and the world we live in. এটার উচিত, অর্থাৎ এই যে পোয়েট্রির উচিত আহ মানুষের নেচারে, মানুষের গতি প্রকৃতি, মানুষের লাইফ এবং মানুষ যে ওয়ার্ল্ডে বসবাস করে সেই ওয়ার্ল্ডে যে অন্তর্নিহিত যে সত্যগুলো রয়েছে সেগুলোকে প্রকাশ করা। এই ইট শুড, অর্থাৎ এই পোয়েট্রির উচিত মানুষ যে ওয়ার্ল্ডে বসবাস করে এবং মানুষের ক্যারেক্টারিস্টিক যে ফিচারগুলি, সেগুলো রিলেটেড যে সত্য বিষয়গুলো রয়েছে সেগুলোকে রিভিল করা, প্রকাশ করা। আর্নল্ড সেইজ দ্যাট পোয়েট্রি মাস্ট বি সিনসিয়ার। পোয়েট্রিকে অবশ্যই সিনসিয়ার হতে হবে, আন্তরিক হতে হবে। He believes that a poet must genuinely feel what they are writing about for their poetry to have value. তিনি বিশ্বাস করেন, আমাদের আর্নল্ড বিশ্বাস করেন যে একটা পোয়েটকে অবশ্যই জেনুইনলি ফিল করতে হবে যে হোয়াট দে আর রাইটিং অ্যাবাউট, তারা তাদের পোয়েট্রিতে কোন বিষয় সম্পর্কে তারা লিখছে এবং সেটাকে তারা ভ্যালু দেয় কিনা, ভ্যালু দিতে হবে আর কি। এইটা আমাদের আর্নল্ড বিশ্বাস করেন যে পোয়েটকে, যদি পোয়েট্রি লিখতে যায় তাহলে সে পোয়েট্রিকে ভ্যালু দিতে হবে এবং সে মানুষের জীবনের কোন বিষয় সম্পর্কে লিখতেছে সেটা সম্পর্কে তার একটা ক্লিয়ার ফিল থাকতে হবে, আবেগ থাকতে হবে। If a poet is insincere or simply writing to impress others, their work will not have the same impact. বলতেছে যদি একজন পোয়েট ইনসিনসিয়ার হয়, সত্য প্রকাশে আন্তরিক না হয়, অথবা শুধুমাত্র অন্যদেরকে ইমপ্রেস করার জন্য কবিতা লিখে থাকে, তাহলে তাদের ওয়ার্কগুলি, তাদের রাইটিংগুলি সেম ইম্প্যাক্ট ফেলবে না। অর্থাৎ সেম ইম্প্যাক্ট বলতে জেনুইন এবং সিনসিয়ার হলে যে ইম্প্যাক্টটা ফেলবে, ইনসিনসিয়ার হলে সেই ইম্প্যাক্টটা ফেলবে না। Arnold emphasizes that the best poets are those who write from the heart, expressing their true thoughts and feelings about life. আর্নল্ড এখানে গুরুত্ব আরোপ করতেছেন যে বেস্ট পোয়েট হচ্ছে তারা যারা তাদের হৃদয় থেকে লেখে, হৃদয় দিয়ে লেখে। তারা তাদের চিন্তা ভাবনার সত্য যে দিকগুলো সেগুলোকে এক্সপ্রেস করে এবং জীবন সম্পর্কে যে ফিলিংস রয়েছে তাদের সেগুলোকে তারা এক্সপ্রেস করে। অর্থাৎ জীবন সম্পর্কে তাদের সত্যিকারের চিন্তা ভাবনা, সত্যিকারের আবেগকে তারা এক্সপ্রেস করে এবং তার হৃদয় দিয়ে লিখে, এবং এই পোয়েট গুলোই হচ্ছে বেস্ট পোয়েট। আর্নল্ড অলসো স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ হাই স্ট্যান্ডার্ড ইন পোয়েট্রি। আর্নল্ড আরো যে বিষয়টার উপরে জোর দেন সেটা হলো দ্য ইম্পর্টেন্স অফ হাই স্ট্যান্ডার্ডস ইন পোয়েট্রি। পোয়েট্রির মানটা হতে হবে অনেক উঁচু মানের। হ্যাঁ, এটা নিম্নমানের হলে হবে না, পোয়েট্রির মানটা হতে হবে অনেক উঁচু। He believes that not only poetry can be considered great, only those works that offer a profound and accurate criticism of life can be called true poetry. তিনি বিশ্বাস করেন, আর্নল্ড বিশ্বাস করেন যে নট অল পোয়েট্রি ক্যান বি কনসিডার গ্রেট। সব পোয়েট্রিকেই গ্রেট বলে বিবেচনা করা যাবে না। অনলি দোজ ওয়ার্ক দ্যাট অফার প্রোফাউন্ড অ্যান্ড অ্যাকিউরেট ক্রিটিসিজম অফ লাইফ ক্যান বি কল ট্রু পোয়েট্রি। শুধুমাত্র ওই পোয়েট্রি গুলোকেই আমরা গ্রেট বা ট্রু পোয়েট্রি বলতে পারি যেগুলো মানুষের জীবন সম্পর্কে অ্যাকিউরেট এবং খুবই গভীর ক্রিটিসিজম দিতে পারে, সেগুলোকেই আমরা ট্রু পোয়েট্রি বলবো। সব পোয়েট্রিকে আমরা গ্রেট বলে বিবেচনা করব না, এটা আর্নল্ড বলতেছেন। He argues that poets should strive to reach the highest standards of truth and beauty in their work. তিনি লজিক দেখাচ্ছেন যে পোয়েটদেরকে চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করা উচিত তাদের। একটা পোয়েট্রি লিখতে গেলে পোয়েট্রির যে সত্য এবং বিউটি যেটা থাকবে এর ভেতরে সেটার একেবারে হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে পৌঁছানো। তাদের কাজটা লিখতে গিয়ে, করতে গিয়ে একবারে হাইয়েস্ট মানে পৌঁছাতে হবে তাদেরকে, এবং সেটার জন্য তাদেরকে কঠোর চেষ্টা করতে হবে। অ্যাকর্ডিং টু আর্নল্ড,
Poetry that doesn't meet all these standards is of little value and shouldn't be considered seriously. আর্নল্ডের মতে পোয়েট্রি যেটা পোয়েট্রি যেগুলো ডাজন্ট মিট স্ট্যান্ডার্ড, যেগুলো এই স্ট্যান্ডার্ড অর্থাৎ ওই যে গুড পোয়েট্রি যে গুণাবলী রয়েছে সেগুলো যদি মিট না করে, তাহলে বা ওই মানটা যদি মিট না করে, তাহলে সেগুলো হচ্ছে সেগুলোর মূল্য খুবই কম, ভ্যালুটা খুবই কম, এবং সেগুলোকে মানে শুড নট বি কনসিডার্ড সিরিয়াসলি, সেই কবিতাগুলোকে সিরিয়াসলি কনসিডার করা, বিবেচনা করা উচিত না, এটা বলতেছে। Another important aspects of poetry as criticism of life is its ability to provide comfort and guidance. পোয়েট্রি মানুষের জীবনের যে ক্রিটিসিজম, তো সেইটার একটা এবিলিটি থাকতে হবে। বলতেছে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো ক্রিটিসিজম অফ পোয়েট্রি হিসেবে একটা পোয়েট্রির এবিলিটি থাকতে হবে মানুষকে কমফোর্ট দেয়া এবং গাইডেন্স দেয়া। কমফোর্ট বলতে এখানে বলতে পারো বিনোদন, বিনোদন দেয়া এবং দিক নির্দেশনা দেয়া, এইটা থাকতে হবে হচ্ছে পোয়েট্রির। এই অ্যাবিলিটি যদি কোনো পোয়েট্রির থাকে তবেই সেটা হচ্ছে ভালো ক্রিটিসিজম অফ লাইফ, সত্যিকারের। Arnold believes that great poetry can help us deal with the challenges and difficulties of life. আর্নল্ড বিশ্বাস করেন যে গ্রেট পোয়েট্রি যেগুলো, বড় মাপের যে পোয়েট্রি গুলো, সেগুলো আমাদেরকে হেল্প করতে পারে ডিল উইথ দ্য চ্যালেঞ্জেস এন্ড ডিফিকাল্টিজ অফ লাইফ। জীবনের যে চ্যালেঞ্জ গুলো রয়েছে, বাধা বিপত্তি গুলো রয়েছে এবং জটিলতা গুলো রয়েছে, সেগুলোকে ডিল করা, সেগুলোকে হ্যান্ডেল করতে হেল্প করে গ্রেট পোয়েট্রি গুলো। ইট ক্যান অফার আস উইজডম অ্যান্ড ইনসাইট, এটা আমাদেরকে জ্ঞান দেয় এবং অন্তর্দৃষ্টি দেয়, হেল্পিং আস আন্ডারস্ট্যান্ড আওয়ার ওন এক্সপেরিয়েন্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, এবং আমাদেরকে হেল্প করে আমাদের নিজেদের অভিজ্ঞতাগুলোকে বুঝতে এবং আমাদের চারিপাশের ওয়ার্ল্ডকে বুঝতে আমাদেরকে হেল্প করে। Poetry, in Arnold's view, shouldn't just be about expressing emotions or creating beautiful images. আর্নল্ডের মতে পোয়েট্রি শুধুমাত্র মানে পোয়েট্রির উচিত না শুধুমাত্র আবেগকে প্রকাশ করা এবং সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা, এটা উচিত না। ইট শুড অলসো হ্যাভ এ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল পারপাস, বরং পোয়েট্রির উচিত মানে এর উচিত হবে এর ভেতরে কিছু নীতি নৈতিকতা এবং ইন্টেলেকচুয়াল পারপাস থাকতে হবে পোয়েট্রির। Arnold uses examples of great poets like Homer, Dante, and Shakespeare to illustrate his points. আর্নল্ড কিছু গ্রেট পোয়েটসদেরকে ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ, যেমন হোমার, ডান্তে, শেক্সপিয়ার। তিনি তার পয়েন্টগুলোকে ডেসক্রাইব করার জন্য, ইলাস্ট্রেট করার জন্য তিনি এটা ব্যবহার করেছেন। He argues that these poets are great because their work offers a deep and accurate criticism of life. তিনি বলেন এই পোয়েটরা অনেক বড় মাপের পোয়েট কারণ তাদের যে ওয়ার্কস গুলি, তাদের যে কাজগুলি, সেগুলো একটা গভীর এবং অ্যাকুরেট ক্রিটিসিজম অফ লাইফটা আমাদেরকে অফার করে। They present a view of life that is both true and beautiful, helping us to see life in a new and meaningful way. তারা প্রেজেন্ট করে এ ভিউ অফ লাইফ, একটা জীবন দর্শন যেটা একই সঙ্গে খুবই সত্য এবং খুবই সুন্দর, এবং তাদের পোয়েট্রি গুলো হেল্পিং আস, আমাদেরকে হেল্প করে জীবনটাকে একটা নতুন এবং মিনিংফুল ওয়ে থেকে দেখতে। আর্নল্ড বিলিভস দ্যাট দ্য গ্রেটনেস অফ দিস পোয়েটস lies not just in their artistic skill. আর্নল্ড বিশ্বাস করেন যে গ্রেটনেস অফ দিস পোয়েট, অর্থাৎ এই কবিদের মাহাত্ম্য বা বড়ত্ব, এটা নিহিত থাকে শুধুমাত্র তাদের আর্টিস্টিক স্কিলের ভেতরেই না, তাদের শৈল্পিক দক্ষতার ভেতরেই না, বাট ইন দেয়ার এবিলিটি টু অফার আস প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। শুধু এটার মধ্যেই থাকে না, বরং কি হয়, তাদের একটা সামর্থ্য রয়েছে আমাদেরকে একটা মানে গভীর জীবনের মানে জীবনকে আন্ডারস্ট্যান্ড করার, আচ্ছা আমি বাংলাটা মিলাতে পারতেছি না, বাট ইন দেয়ার অ্যাবিলিটি টু অফার আস
এ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, অর্থাৎ জীবন সম্পর্কে একটা গভীর বোঝাপড়া তারা আমাদেরকে অফার করে, এবং এই এবিলিটিটার জন্যই তারা বিখ্যাত বা বড়। এই জন্য না যে তাদের আর্টিস্টিক স্কিল রয়েছে অনেক ভালো সেজন্য, এই জন্য না, বরং তারা আমাদেরকে জীবন সম্পর্কে একটা ভালো বোঝাপড়া আমাদেরকে দিয়ে থাকেন, বুঝ দিয়ে থাকেন বলতে পারো। In addition to its role as a criticism of life, Arnold also discusses the importance of poetry in the culture. In addition to its role as a criticism of life, অর্থাৎ পোয়েট্রি যে ক্রিটিসিজম অফ লাইফ এটার সাথে যোগ করতে গিয়ে আর্নল্ড আরো ডিসকাস করেন যে দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি ইন দ্য কালচার, অর্থাৎ সংস্কৃতিতে পোয়েট্রির যে গুরুত্ব এটার ব্যাপারে আর্নল্ড ডিসকাস করেন এই পোয়েট্রি ক্রিটিসিজম অফ লাইফ হিসেবে উপস্থাপন করতে গিয়ে। He believes that poetry can play a significant role in shaping the values and beliefs of a society. তিনি বিশ্বাস করেন যে পোয়েট্রি ক্যান প্লে এ সিগনিফিক্যান্ট রোল, পোয়েট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইন শেপিং দ্য ভ্যালুস অ্যান্ড বিলিফস অফ এ সোসাইটি, একটা সমাজের আহ, মূল্য বোধ, মূল্য বা এবং সেই সমাজের যে বিশ্বাস সেইটার একটা রূপদান করতে গিয়ে, রূপদান করতে পোয়েট্রি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। According to Arnold, আর্নল্ডের মতে পোয়েট্রি ক্যান হেল্প এ সোসাইটি আন্ডারস্ট্যান্ড ইটস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আর্নল্ডের মতে পোয়েট্রি হেল্প করতে পারে একটা সোসাইটিকে তার শক্তি এবং তার দুর্বলতাকে বোঝানোর জন্য, অফারিং গাইডেন্স অন হাউ টু ইমপ্রুভ অ্যান্ড গ্রো, এবং এই ব্যাপারে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারে যে কিভাবে এই সমাজটাকে আরো ইমপ্রুভ করা যায়, আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। He sees poetry as a force for good, helping to elevate the human spirit and encourage moral and intellectual development. তিনি দেখেছেন, অর্থাৎ আমাদের আর্নল্ড তিনি দেখেছেন যে পোয়েট্রি একটা ভালো শক্তি হিসাবে, ফোর্স ফর গুড অর্থাৎ ভালোর জন্য একটা শক্তি হিসাবে দেখেছেন পোয়েট্রিকে, এবং হেল্পিং টু এলিভেট দ্য হিউম্যান স্পিরিট, এবং পোয়েট্রিকে তিনি দেখেছেন যে পোয়েট্রি মানুষের স্পিরিটটাকে, আধ্যাত্মিক লেভেলটাকে তোমার এলিভেট করে, উন্নত করে, এবং মানুষের যে মোরাল রয়েছে, মানুষের যে নীতি নৈতিকতা রয়েছে সেটাকে আরো এনকারেজ করে, উৎসাহিত করে, এবং মানুষের ভেতরে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে আসে, মানুষ আধ্যাত্মিকভাবে আরো উন্নত হয়। Arnold also warns against what he calls false criticism in poetry. আর্নল্ড আবার এই রাইটিং এর ভেতরে তিনি সতর্ক করতেছেন ফলস ক্রিটিসিজমের ব্যাপারে। তিনি পোয়েট্রিতে ফলস ক্রিটিসিজম বলে একটা টার্ম নিয়ে এসেছেন এবং সেটার ব্যাপারে সতর্ক করতেছেন। He believes that some critics focus too much on the technical aspects of poetry, such as form and style, rather than its content and meaning. তিনি বিশ্বাস করেন যে কিছু ক্রিটিক রয়েছে যারা শুধুমাত্র পোয়েট্রির যে টেকনিক্যাল বা কারিগরি দিকগুলো রয়েছে সেগুলোর উপরে ফোকাস করে, যেমন এটার ফর্ম কি হবে, এটার স্টাইল কি হবে, এর কন্টেন্ট এবং মিনিং কি হবে, এটার উপরে অতটা ফোকাস করে না। অ্যাকর্ডিং টু আর্নল্ড, the true value of poetry lies in its ability to offer a criticism of life. আর্নল্ডের মতে একটা পোয়েট্রির সত্যিকারের মূল্য বা ভ্যালুটা নিহিত থাকে এই পোয়েট্রিটা পোয়েট্রিটার ক্রিটিসিজম অফ লাইফ অফার করার এবিলিটির ওপরে, and this should be the primary focus of any evaluation, এবং এইটাই, এই যে ক্রিটিসিজম অফ লাইফটা অফার করতে পারছে কিনা, এটাই প্রাইমারি ফোকাস হওয়া উচিত যে কোনো ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে, মানে একটা কবিতা বা কবিকে মূল্যায়নের ক্ষেত্রে এই ক্রিটিসিজম অফ লাইফটাই প্রাইমারি ফোকাসে রাখা উচিত। হি আর্গুজ দ্যাট ক্রিটিক্স শুড লুক বিয়ন্ড দ্য সারফেস অফ এ পোয়েম। তিনি এখানে লজিক দেখাচ্ছেন যে ক্রিটিক্স শুড লুক বিয়ন্ড, ক্রিটিকদের তাকানো উচিত একটা কবিতার সারফেস যে মিনিং, সারফেস যেটা রয়েছে সেটার
কে সেটার বাহিরে দেখা উচিত, আউট অফ দ্য বক্স আর কি দেখা উচিত। অ্যান্ড কনসিডার ইটস ডিপার মিনিং অ্যান্ড ইম্প্যাক্ট, এবং বিবেচনা করা উচিত একটা কবিতার যে গভীর মিনিং রয়েছে, অর্থ রয়েছে এবং গভীর প্রভাব রয়েছে, সেটাকে তোমার কনসিডার করা উচিত, সেটাকে বিবেচনা করা উচিত। বাবা, আরো কতখানি, প্রশ্নটা অনেক বড়। প্রশ্নটা অনেক বড়, তোমরা যখন লিখবা, যদি 30 মিনিটে লিখতে কষ্ট হয়, একটু ছোট ছোট করে ফেলবা নিজের মতো করে। আর এগুলো সামগ্রিকভাবে পড়ার চেষ্টা করবে, একটু করে পয়েন্ট তৈরি করার চেষ্টা করবা, এবং বানিয়ে লেখার চেষ্টা করবা। বানিয়ে লেখা যায়, এগুলোও বানিয়ে লেখা যায়। ফোর্থ ইয়ারে তোমরা উঠে গেছো, সো এখন আর বলা দরকার হবে না যে কিভাবে বানিয়ে লিখবা, তবে বানিয়ে লেখা যায় এটুকু মাথায় রেখো। হিস্ট্রির প্রশ্ন পর্যন্ত আমার মনে আছে আমি বানিয়ে লিখেছিলাম। আহ, কারণ আমাদের সময় হিস্ট্রিটা সবচেয়ে কঠিন ছিল, সেকেন্ড ইয়ারের হিস্ট্রিটা। তো আমরা অনেকগুলো করে প্রশ্ন করেছিলাম, কিন্তু ওই প্রশ্নটা ওইবার এত কঠিন হয়েছিল যে আমরা কেউ একটা, কেউ দেড়টা কমন পেয়েছিলাম। দেড়টা কিভাবে, ধরো দুইটা তিনটা প্রশ্ন একসঙ্গে লেজুর করে দিত আমাদের সময়টাতে। তো অনেক আমি এই জন্য মনে আছে, কারণ ওই প্রশ্নটাই আমার অনার্স লাইফে সবচেয়ে বেশি কঠিন ছিল আমাদের যেহেতু, এবং ওইটাতে এরকম কঠিন করেছিল, এই জন্য মনে আছে যে অনেক ফ্রেন্ডরা আমরা আমরা দেখেছিলাম আশেপাশে থেকে উঠে চলে গেল যে না এবার আর হবে না, সামনে এবার ইমপ্রুভ দেবো। তো আমি কি করলাম, যে দাঁতে দাঁত চেপে আর কি যে লিখে দিয়ে আসলাম, যা হয় থাক হোক। তো আমাদের সময়টাতে তো এরকম ছিল যে 45 পাইতে হতো, সেকেন্ড ক্লাসটাই বেস্ট রেজাল্ট ছিল আর কি, ফার্স্ট ক্লাস তো হইতো না। 45 পাইতে হতো, সবার টার্গেট ওটাই থাকতো। তো আমার মনে আছে আমি ওই দাঁতে দাঁত চেপে দিয়ে এসে আমি 43 পেয়েছিলাম, এবং 2 মার্ক তো ওইটার জন্য আর বেশি ইয়ে হয়নি, কারণ অন্যান্য আরো সাবজেক্টে আরো বেশি মার্কস ছিল। তো ওই জন্য আর সমস্যা হয়েছিল না, কিন্তু আমি 43 পেয়েছিলাম। আর যারা ওই যে ছেড়ে দিয়ে আসলো, পরের বার আবার ইমপ্রুভ দেওয়া যায় কি কষ্ট, তো তাদের দেখে আমি আর কোনোদিন ইমপ্রুভ দেওয়ার সাহস করিনি। আমি ইনফ্যাক্ট কোনোদিনই দিইনি, একটা ইমপ্রুভও দিইনি, ইমপ্রুভ দেওয়ার কোনো অভিজ্ঞতাই আমার নাই। আমি আমি দেখতাম যে ইমপ্রুভের আগে গিয়ে তারা রানিং যে ইয়ারে আছে সেই ইয়ারের পড়া পড়বে নাকি ইমপ্রুভ পড়বে, এটাতে খুব কষ্টের মুহূর্ত দেখতাম তাদের, বা আমাদের সিনিয়রদের দেখতাম, ওইটা দেখে আমি আর কখনো ইমপ্রুভ দেইনি। আমার কথা হচ্ছে যে যা আসে আসলো। ওকে, প্রশ্ন অনেকের ক্ষেত্রে, এটা তোমাদের ক্ষেত্রেও হয় যে একটা প্রশ্ন খুব কঠিন হয়ে গেছে, পরীক্ষার হলে কোশ্চেন দেখে চিন্তা করে ফেলে যাকে ইমপ্রুভ দেবো। কিন্তু যদি ওখানেই দাঁতে দাঁত চেপে লিখতে থাকো, তাহলে দেখবা যে তোমার, তুমি যা লিখেছো ওর ওর ভেতরেই মার্কস, ভালো মার্কস পেয়ে গেছো। কারণ যখন কঠিন তখন তো সবার জন্যই কঠিন, এবং ওই কঠিন অবস্থা থেকে যে একটু ভালো লিখে তাকে ভালো মার্কস দেওয়া হয়। তো আমাদের সময় আমাদের মনে আছে যে আমরা যখন কোশ্চেন গুলো আননোন পড়তো আমরা খুশি হয়ে যেতাম। এর একটা কারণ ছিল, কারণ প্রথম থেকেই বানিয়ে লিখতে পারতাম, সেই ইন্টারমিডিয়েট লেভেল থেকে বানিয়ে লিখতে পারতাম। ফার্স্ট ইয়ারে উঠেও প্রথমে বুঝতে একটু কষ্ট হয়েছিল, বিশেষ করে লিটারেরি টার্ম গুলো বুঝতে আমাদের খুব কষ্ট হয়েছিল। তো এটা একটা সময় পার হয়ে যাওয়ার পরে আমরা বানিয়ে লিখতে পারতাম, ওই জন্য ভয়টা পেতাম না যে যা হয় হোক, কোশ্চেন কঠিন মানে মার্কস বেশি। আর আমাদের সময় এরকমটা ছিল না, আমাদের 4টা এক্সপ্লেনেশন লিখতে হতো, ব্যাখ্যা, আর 5টা, না 4টা ব্রড কোশ্চেন লিখতে হতো, 4×20 = 80, 20 মার্কের ছিল আমাদের। আর 4×5 = 20। এখনকার মতো এত ভাগ ছিল না, 1 মার্কের 4 মার্কের এরকম ভাগ ছিল না এত। ওকে, the study of poetry, Arnold also introduces the concept of the Touchstone method, which is a way of evaluating poetry by comparing it to the works of great poets. বলা হচ্ছে স্টাডি অফ পোয়েট্রিতে আর্নল্ড আরো আমাদের সাথে যে বিষয়টা পরিচয় করিয়ে দেন সেটা হচ্ছে টাচ স্টোন মেথড, হুইচ ইজ আ ওয়ে অফ ইভ্যালুয়েটিং পোয়েট্রি, যেটা মূলত একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা পোয়েট্রিকে ইভ্যালুয়েট করি, পোয়েট্রিকে মূল্যায়িত করি, মূল্যায়ন করি।
বাই কম্পেয়ারিং ইট টু দ্য ওয়ার্কস অফ গ্রেট পোয়েটস, এবং এই পোয়েট্রি গুলোকে, প্রেজেন্ট কবিদের যে পোয়েট্রি গুলো, সেগুলোকে আমরা অতীতের যে গ্রেট পোয়েটসরা রয়েছে তাদের পোয়েট্রির সাথে কম্পেয়ার করি টাচ স্টার মেথডের মাধ্যমে। He believes that by comparing a poem to the best examples of poetry, we can determine its true value. তিনি বিশ্বাস করেন, আমাদের ম্যাথু আর্নল্ড তিনি বিশ্বাস করেন যে বেস্ট যে পোয়েট্রি গুলো রয়েছে সেগুলোর সাথে নতুন একটা পোয়েমকে কম্পেয়ার করার মাধ্যমে আমরা এইটার সত্যিকারের যে ভ্যালু রয়েছে নতুন কবিতাটার, সেইটা সম্পর্কে আমরা একটা আহ সিদ্ধান্ত নিতে পারি। This method emphasizes the importance of high standards in poetry and encourages readers and critics to seek out the best examples of poetic criticism of life. এই মেথডটা আমাদেরকে এমফাসাইজ করে যে এমফাসাইজ করে দ্য ইম্পর্টেন্স অফ হাই স্ট্যান্ডার্ড ইন পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রির যে স্ট্যান্ডার্ডটা হবে, মানটা হবে, এটা অনেক উঁচু হতে হবে, এবং সেটার যে একটা গুরুত্ব রয়েছে, উঁচু হওয়ার যে গুরুত্ব রয়েছে, সেটার উপর জোর দিচ্ছে এই টাচ স্টার মেথডটা। এবং রিডার আমরা যারা রয়েছে তাদেরকে এনকারেজ করছে, এবং ক্রিটিক যারা রয়েছে আমরা তাদেরকেও এনকারেজ করতেছে বেস্ট এক্সাম্পল অফ পোয়েটিক ক্রিটিসিজম অফ লাইফ টাকে খুঁজে পাওয়ার জন্য। অর্থাৎ কোন কবিতার ভেতরে সবচেয়ে বেশি ক্রিটিসিজম অফ লাইফ রয়েছে, সেই বেস্ট এক্সাম্পলটা কে খুঁজে বের করতে রিডার এবং ক্রিটিকদেরকে উৎসাহ দিচ্ছে। এবং একই সঙ্গে এটা একটা কবিতার হাই স্ট্যান্ডার্ড হতে হবে সেটার গুরুত্বটাকেও তোমাকে দেখাতে বলা হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, তোমার কবিতা জাজ করে, জাজড হয়ে পাশ করে আসতে হবে। তো তাহলে তোমার লেখার মোটিভেশনটা একটু অন্য লেভেলের থাকবে না? তুমি তখন কি আর জাতামাতা কবিতা লিখতে পারবা? তখন তুমি দেখবা যে না, আমাকে ভালো কবিতা লিখতে হবে। Arnold's view of poetry as a criticism of life also includes the idea that poetry should be universal. আর্নল্ডের ভিউ এই পোয়েট্রি ক্রিটিসিজম অফ লাইফ সম্পর্কে, সেটার একটা ভিউ এটা হলো যে তিনি মনে করেন যে পোয়েট্রিকে অবশ্যই ইউনিভার্সাল হতে হবে। ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, সব, সবার জন্য। তুমি একটা কবিতা লিখলা, সব দেশের সবার জন্য হতে হবে। এটা শুধুমাত্র হচ্ছে একটা শ্রেণীর বা একটা দেশের এরকমটা হলে চলবে না। He believes that great poetry should speak to all people, regardless of their background and culture. তিনি বিশ্বাস করেন যে গ্রেট পোয়েট্রি গ্রেট পোয়েট্রি শুড স্পিক টু অল পিপুল, সবার কথা বলবে। এইটা কারো ব্যাকগ্রাউন্ড, কারো কালচার, এইগুলোকে বিবেচনা করবে না। এইগুলোর ক্ষেত্রে রিগার্ডলেস থেকে তোমার সবার হয়ে কথা বলবে একটা ভালো পোয়েট্রি। It should address the fundamental aspects of human experience, offering insight that is relevant to everyone. অর্থাৎ এই পোয়েট্রিটা মানুষের যে বেসিক বা ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, হিউম্যান এক্সপেরিয়েন্সের, সেগুলোকে নির্দেশ করবে, সেগুলোকে তুলে আনবে, অ্যাড্রেস করবে। এবং এটা একটা অন্তর্দৃষ্টি দিবে, আমাদেরকে ইনসাইট দিবে, যেটা সবার সাথে রেলেভেন্ট হবে। According to Arnold, poetry that is too narrow or focused on a specific issue or groups may not have the same lasting value as poetry that address universal themes. তার মতে পোয়েট্রি যেটা খুবই ন্যারো, সংকীর্ণ, এবং যেটা স্পেসিফিক কোনো প্রবলেম অথবা কোনো একটা গ্রুপকে টার্গেট করে লেখা, সেটা অবশ্যই লাস্টিং ভ্যালু পাবে না ওই পোয়েট্রির মতো যে পোয়েট্রিটা ইউনিভার্সাল থিমসকে অ্যাড্রেস করে। উদাহরণ দেই, ধরো আমরা রোমান্টিক পোয়েট্রি দেখেছি না আমাদের? ওই যে ফার্স্ট ইয়ারের একটা কবিতা ছিল, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় ওয়ার্ডসওয়ার্থ দেখতেছেন যে লেকের ধারে কিছু ফুল, এই ফুলগুলো নাড়াচাড়া করতেছে, তারও ভাল লাগতেছে। হুম, এবং এটা তার একটা সুখের স্মৃতি। একটা সময় গিয়ে তিনি যখন দুঃখের ভিতরে পড়েন, ওই সুখের স্মৃতিগুলো তার মনের মধ্যে আসে এবং তিনি মজা পান, তার দুঃখটা আর থাকে না। তখন তিনি ফিল করেন যে প্রকৃতির হিলিং পাওয়ার রয়েছে। তো
এই কবিতাটা হচ্ছে ইউনিভার্সাল, কারণ প্রকৃতির এই জাতীয় জিনিস ভালোবাসে না এমন কেউ আছে? ফুল ভালোবাসে না এমন কেউ আছে? আজ থেকে 500 1000 বছর আগেও যারা প্রকৃতি ভালোবাসতো, ফুল ভালোবাসতো, আমরা এখনকার মানুষও প্রকৃতি ভালোবাসি, ফুল ভালোবাসি। তার মানে হলো ওই কবিতা ইউনিভার্সাল, এমন একটা থিম নিয়ে লিখেছে যেটা সর্বকালের, সর্বযুগের, সবার জন্য। যেই লোকটা সবচেয়ে নিষ্ঠুর, সেই লোকও সেই লোককেও যদি একজন মেয়ে গিয়ে একটা ফুল দেয়, তাহলে ওই মেয়ের লোকটার মুখটা মানে বুকটা একবার নরম হয়ে যায়, তার মনের মধ্যেও ভালোবাসা জন্মিয়ে যায়। বা যে মেয়েটাকে আমরা বলি হচ্ছে খোরাসানি ম্যাডাম, হ্যাঁ, একটা নাটক ছিল আর কি, সেই নাটকে খোরাসানি ম্যাডাম বলে একটা ম্যাডাম ছিল, খুবই নিষ্ঠুর। তো ওই রকম ম্যাডাম টাইপের যে মহিলারা রয়েছে তাদেরকেও গিয়ে যদি একটা ফুল দেয়া হয়, আহ, মন গলবেই। মানে ফুলটা কেন দিলেন? প্রকৃতির কোনো জিনিস, প্রকৃতির কোনো জিনিস যদি দাও তাহলে তার মন গলবেই। তাকে যে রোমান্টিক কোনো কবিতা বলো, তার মন গলবেই। তার মানে হচ্ছে সে হচ্ছে, মানে এরকম ইউনিভার্সাল জিনিসগুলো দিতে হবে, দিলেই মন গলবে। Another point in Arnold's discussion is the idea that poetry can help us understand the past. আরেকটা হচ্ছে আর্নল্ডের ডিসকাশনের ভিতরে আরেকটা আইডিয়া আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পোয়েট্রি আমাদেরকে হেল্প করে অতীতকে বুঝতে। He believes that by studying the poetry of different cultures and time periods, we can gain a better understanding of the value and beliefs of those societies. তিনি বিশ্বাস করেন যে আমরা কিছু পোয়েট্রি পড়ার মাধ্যমে, যে পোয়েট্রি গুলো আসলে কালচার এবং টাইমকে উতরিয়ে গেছে, এরকম কিছু পোয়েট্রি আমরা পড়ার মাধ্যমে আমরা কোনো একটা সোসাইটি সম্পর্কে আরো, এবং মানে ওই সোসাইটির মানুষের বিলিফ, বিশ্বাসগুলি, তাদের মূল্যবোধ, এগুলো সম্পর্কে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাই, অর্জন করতে পারি। This in turn can help us better understand our own culture and the challenges we face. বলতেছে যে এই দিক দিয়ে আমরা হচ্ছে আমাদের কালচার এবং যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি সেগুলো সম্পর্কে আরো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে বেটার একটা আন্ডারস্ট্যান্ড আমরা দিতে পারি। তো বলতেছে যে অন্যদের যখন একটা সংস্কৃতি আমরা বুঝবো, বুঝার পরে ওই সংস্কৃতির সাথে যখন আমরা আমাদের সংস্কৃতিটাকে মেলাবো, তখন আমরা আমাদের সংস্কৃতি এবং তাদের সংস্কৃতি কোনটা বেটার, কোনটার সাথে কি ন্যারোনেস রয়েছে বা সংকীর্ণতা রয়েছে, এই জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। আর্নল্ড সিজ পোয়েট্রি অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। আর্নল্ড তিনি দেখেছেন যে পোয়েট্রি মূলত অতীত এবং বর্তমানের যেন একটা ব্রিজ, একটা সেতু যেন, অফারিং আস ইনসাইটস দ্যাট আর স্টিল রেলেভেন্ট টুডে। এবং এইটা আমাদেরকে একটা অন্তর্দৃষ্টি দেয়, একটা দৃষ্টিভঙ্গি দেয়, যেটা এখনকার যুগেও যেন হচ্ছে রেলেভেন্ট, এখনকার যুগেও যেন এটা প্রাসঙ্গিক। তো আর্নল্ড পোয়েট্রিকে একটা অতীত এবং বর্তমানের একটা ব্রিজ হিসেবে তিনি চিন্তা করেন, এবং মনে করেন যে পোয়েট্রি আমাদেরকে এই রেলেভেন্ট ডেতে এসেও একটা ইনসাইট দিতে পারে আর কি। অতীতের কোনো পোয়েট্রি আমাদেরকে এখনো এসে ইনসাইট দিতে পারে। যেমন ধরো ওই যে আমরা আমরা দেখতে পাই যে আজ থেকে যেমন আমরা ওয়েস্টল্যান্ড যখন পড়েছি, আমরা দেখতে পাচ্ছি যেন আমাদের সোসাইটির সাথে যেন মিলে যাচ্ছে। আমরা যখন ওই যে জি আলফ্রেড প্রুফক পড়তেছি, তখন যেন আমরা দেখতে পাচ্ছি যে আরে তাই তো, ওই লোকটা যেন আমি নিজেই, যে বা এরকম আর কি, যে আমরা যে মেলাতে পারি। বা আমাদের সিলেবাসেও যে পোয়েট্রি গুলো থাকে দেখবা যেন ওগুলো যেন আমাদেরকে ইঙ্গিত করেই যেন লেখা, এবং ওইগুলো বিখ্যাত বলে আমাদের সিলেবাসে ইনক্লুড করা। ওকে, এবার দেখো ম্যাথিউ আর্নল্ডস ভিউ অফ পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ ট্রুথ, বিউটি অ্যান্ড সিনসিয়ারিটি ইন পোয়েট্রি। ম্যাথিউ আর্নল্ডের যে, আচ্ছা এইটা মূলত এখান থেকে কনক্লুশনটা শুরু, আমি এখানে ইন কনক্লুশন লিখে দিই। ইন কনক্লুশন, ম্যাথিউ আর্নল্ডস ভিউ অফ পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডের যে দৃষ্টিভঙ্গি, যে পোয়েট্রি হচ্ছে একটা ক্রিটিসিজম অফ লাইফ, এইটা
গুরুত্বারোপ করতেছে বা এমফাসাইজ করতেছে এই পোয়েট্রির ভেতরে সত্য, সুন্দর এবং সিনসিয়ারিটি এইগুলো থাকতে হবে। এবং এই থাকাটাকে এমফাসাইজ করা হচ্ছে বা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। He believes that great poetry offers us a profound and accurate understanding of life, helping us to navigate its challenges and find meaning and purposes. আহ, তিনি বিশ্বাস করতেন যে গ্রেট পোয়েট্রি যেগুলো সেগুলো আমাদেরকে একটা খুবই গভীর এবং অ্যাকিউরেট আন্ডারস্ট্যান্ডিং দেয় লাইফ সম্পর্কে, এবং আমাদেরকে জীবনের যে চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলোতে আমাদেরকে প্রবেশ করতে হেল্প করে বা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, নেভিগেট করতে হেল্প করে, এবং আমাদের জীবনের মিনিং এবং আমাদের উদ্দেশ্য এগুলোকে খুঁজে পেতেও হেল্প করে। আর্নল্ড অলসো expresses the importance of high standards in poetry, arguing that only the best works can truly be considered great. আর্নল্ড আরো যে বিষয়টার উপর জোর দিচ্ছেন সেটা হলো যে পোয়েট্রিকে অবশ্যই, পোয়েট্রির যে মান, স্ট্যান্ডার্ডটা সেটা অনেক উঁচু হতে হবে। এবং তিনি এই ব্যাপারে লজিক দেখাচ্ছেন, আর্গু করতেছেন যে বেস্ট ওয়ার্কস ক্যান ট্রুলি বি কনসিডার্ড গ্রেট। বেস্ট পোয়েট্রি গুলো বা বেস্ট কার্ভস গুলিকে সত্যিকার অর্থেই তোমার বেস্ট বলে বিবেচিত হতে হবে, বা সত্যি ক্যান ট্রুলি বি কনসিডার্ড গ্রেট, অর্থাৎ গ্রেট হিসাবেই তোমাকে কনসিডার করতে হবে, এবং কনসিডার করতে গেলে তাকে হাই স্ট্যান্ডার্ডের হতে হবে। His ideas about poetry as a criticism of life continue to influence how we think about and evaluate poetry today. তার যে আইডিয়া, অর্থাৎ ম্যাথু আর্নল্ডের যে আইডিয়া এই পোয়েট্রি ক্রিটিসিজম অফ লাইফ হিসাবে, এটা ইনফ্লুয়েন্স করতে পারে আমরা বর্তমান যুগে এসেও কিভাবে চিন্তা করি এবং কবিতাকে মূল্যায়িত করি, ইভ্যালুয়েট করি, সেটাকে এখনো ইনফ্লুয়েন্স করতে পারে তার এই ক্রিটিসিজম অফ লাইফ, এই থিওরিটা, এই আইডিয়াটা। অনেক বড় প্রশ্ন, পড়তে পড়তে আমি ক্লান্ত হয়ে গেলাম। Arnold's emphasis on the moral and intellectual purpose of poetry highlights its potential to shape and evaluate and elevate human experience. আর্নল্ডের যে তিনি যে গুরুত্ব দিচ্ছেন পোয়েট্রির নৈতিক এবং ইন্টেলেকচুয়াল উদ্দেশ্যের উপরে, তিনি যে গুরুত্ব দিচ্ছেন, এই গুরুত্ব দেওয়াটা হাইলাইট করে ইটস পটেনশিয়াল টু শেপ, মানুষের অভিজ্ঞতাকে উন্নত করা এবং মানুষের অভিজ্ঞতাকে একটা শেপে নিয়ে আসার যে সম্ভাবনা বা কবিতার যে সম্ভাবনা রয়েছে সেইটাকে হাইলাইট করতেছেন তার এই পোয়েট্রির এই মোরাল এবং ইন্টেলেকচুয়াল পারপাসের উপরে গুরুত্ব দিয়ে। Poetry, in Arnold's view, is not just an art form, but a vital tool for understanding and improving life. আর্নল্ডের মতে পোয়েট্রি এটা শুধুমাত্র একটা আর্টই না, একটা শুধুমাত্র শৈল্পিক ফর্ম না, বরং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টুল, যেটা জীবনকে আরো ইমপ্রুভ করতে হেল্প করে, জীবনকে আরো ভালোভাবে বুঝতে হেল্প করে। থ্রু ইটস কম্বিনেশন অফ ট্রুথ and beauty, poetry can offer us wisdom, comfort, and guidance, helping us to live more fully and deeply. আচ্ছা, through its combination of true beauty, অর্থাৎ সত্যিকারের, সরি, এখানে বলতেছে সত্য এবং সৌন্দর্য, এই দুইটার কম্বিনেশনের মধ্য দিয়ে একটা পোয়েট্রি আমাদেরকে জ্ঞান দিতে পারে, জ্ঞান অফার করতে পারে, আমাদেরকে বিনোদন দিতে পারে, আরাম দিতে পারে, গাইডেন্স, আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে, এবং আমাদেরকে হেল্প করতে পারে টু লিভ মোর ফুললি অ্যান্ড ডিপলি, জীবনটাকে আরো গভীরভাবে এবং আরো পরিপূর্ণতার সহিত আমাদেরকে বসবাস করতে বা বেঁচে থাকতে আমাদেরকে হেল্প করতে পারে। ইন দিস ওয়ে পোয়েট্রি সার্ভ অ্যাজ এ পাওয়ারফুল অ্যান্ড এন্ডিউরিং ক্রিটিসিজম অফ লাইফ, এবং এইভাবেই পোয়েট্রি একটা খুবই শক্তিশালী এবং খুবই লাস্টিং বা সার্ভাইভিং ক্রিটিসিজম অফ লাইফ হিসেবে তার কাজ চালিয়ে যেতে পারে, অফারিং ইনসাইটস দ্যাট রিমেইন রেলেভেন্ট অ্যাক্রস টাইম অ্যান্ড কালচার। এবং এটা এমন একটা ইনসাইটস দেয় যেটা আহ, সময় এবং কালচার ভেদে তোমার প্রাসঙ্গিক থাকে। আচ্ছা, এই হচ্ছে প্রশ্নটা, এবং এই প্রশ্নটা কত ওয়ার্ডের?
খুব বেশিও তো না। 1400? বাবা, এত বড় তো তোমাদের লিখতে গেলে কঠিন হয়ে যাবে। ও না, 1000। 1000 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডে তোমরা তোমাদের ক্ষেত্রে যেটা হবে যে 700 সাড়ে 700 ওয়ার্ড লিখতে পারবা তোমরা যারা মোটামুটি জোরে লেখো। 700 সাড়ে 700 ওয়ার্ড লিখতে পারবা। তাহলে বাকিটা কি হবে? বাকিটা ওই যে বললাম যে এখান থেকে কিছু ছাড়া পড়বে, কিছু অ্যাড হবে। তো ক্রিটিসিজমের প্রশ্নগুলো এরকমই, একটু কঠিন লাগবে। আর তারপরে এই এই প্রশ্নটা লিখতে গেলে তোমরা বানিয়ে লিখতে পারবা। পয়েন্ট আউট করবা, যেমন পোয়েট্রিকে মাস্ট বি সিনসিয়ার হতে হবে, একটা পয়েন্ট। তারপরে ধরো পোয়েট্রি, এটা এটা পোয়েট্রির ডেফিনেশন দিলা, পোয়েট্রির ডেফিনেশন দিলা 1 নাম্বার। পোয়েট্রি সিনসিয়ার হতে হবে, পোয়েট্রির হাই স্ট্যান্ডার্ড হতে হবে। এটা একটা পয়েন্ট, এটার উপরে বানিয়ে লিখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম লাইফ অ্যাবিলিটি। আচ্ছা, এটা পোয়েট্রির অ্যাবিলিটি থাকতে হবে আমাদেরকে বিনোদন দেয়া এবং গাইডেন্স দেয়ার। তিনি গ্রেট পোয়েটদের সাথে তুলনা করেছেন আর কি। হি আর্গুজ দ্যাট গ্রেট পোয়েট। আচ্ছা, আর এক্সাম্পল অফ গ্রেট পোয়েটস, তিনি গ্রেট পোয়েটদের থেকে এক্সাম্পলটা নিয়েছেন। এটা 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 আমরা এই পয়েন্টের সাথে জুড়ে দিব আর কি। ইন অ্যাডিশন টু ক্রিটিসিজম লাইভ, আর্নল্ড ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি ইন কালচার। আচ্ছা, ইম্পর্টেন্স অফ পোয়েট্রি ইন কালচার, সংস্কৃতিতে পোয়েট্রির গুরুত্ব কতখানি, সেটা একটা পয়েন্ট হতে পারে। ফলস ক্রিটিসিজম, এটা একটা পয়েন্ট হতে পারে। টাচিস্টন মেথড, এটা একটা পয়েন্ট হতে পারে। তারপরে পোয়েট্রি শুড বি ইউনিভার্সাল, এটা একটা পয়েন্ট। পোয়েট্রি হেল্প আস আন্ডারস্ট্যান্ড পাস্ট, এটা একটা পয়েন্ট। পোয়েট্রি, আচ্ছা এরপরে তো এগুলো তো কনক্লুশন। তাহলে এই পয়েন্টগুলো যদি মনে রেখে বানিয়ে লিখে দিতে পারো, তাহলে আর কিছু লাগবে না। আর এখন তো যেহেতু ফোর্থ ইয়ার, এখানে আর বানিয়ে লেখার পারতেই হবে, উপায় নাই, কারণ ফোর্থ ইয়ার সিলেবাসটা অনেক বড়। তোমরা অবশ্যই পারো, কারণ থার্ড ইয়ার তোমরা কমপ্লিট করে এসেছো। ওকে, যাই হোক, দুইটা প্রশ্ন পড়ার সময় নাই, একটাই বললাম। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? ভাই ক্রিটিসিজম এর সাজেশনটার একটু পিডিএফটা দিয়ে দিয়েন এখানে। আচ্ছা, দিয়ে দেবো নি। সাজেশনটা আমি দিয়ে দেবো নি, পিডিএফ। গতবারে, মানে এবার আবার সাজেশনটা দেওয়ার আরেকটু দেরি করার কারণ হলো, একে তো তোমাদের সবকিছু বন্ধ আছে, এটা একটা আছেই। আরেকটা জিনিস, গতবার আমার সাজেশনটা আমাদের ওয়েবসাইটে তো ওপেন করা আছে, তো এখান থেকে আমি যেহেতু আগে ভাগে দিয়ে দেই, তো অনেকগুলো কপি করে নিয়ে একটা একটা দেখলাম হচ্ছে একজন, মানে একজন না, একটা কোম্পানি আর কি বই ছাপায় ফেলছে। তো এটা আমি খেয়াল করিনি। তো তোমাদের ভেতরে একজন আর কি আমাদের স্টুডেন্ট, ও দিয়েছে যে দেখেন বই ছাপায় নিছে, এবং দুই একটা প্রশ্ন জাস্ট একটু এদিক এদিক সেদিক করছে। নাম নাম্বার সব একরকম, স্টার সব একরকম। তা আমি পরে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে না না, রাই ভালো আর কি। আমি যেহেতু ওপেন করেই দিয়েছি, সে বই ছাপালো আর কে কি করলো এটা তো আমার যায় আসে না। তো ওই জন্য এবার একটু দেরি করে দিচ্ছি। আউট অফ জেলাসি আর কি বলতে পারো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সামনের ক্লাসে আবার জয়েন করো। সামনের দিন আমরা আবার দুইটা প্রশ্ন পড়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।